হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স উইথ আপ। দেখো তোমাদের এবিটি সিরিজের কন্টিনিউয়েশন চলছিল। তো এবিটি সিরিজের দেখো ম্যাক্সিমাম ইউনিটগুলো আমি কভার করে এসেছি। এখন বর্তমান আমাদের সেশনটা চলছে মডার্ন ফিজিক্সের সেশন। তো সেট 1 সেট 2 টা আমরা আপলোড করে রেখেছি। আজকে আলোচনা হবে সেট 3টা নিয়ে। আর দেখো শুধুমাত্র বাকি তোমাদের অপটিক্সটা, মানে যেটা হচ্ছে তোমার ইউনিট 6 সম্ভবত, হ্যাঁ ইউনিট 6টা তোমাদের বাকি থাকছে অপটিক্স। তো দেখো আমি এর আগে যে প্রত্যেকগুলো যে টপিকগুলো ছিল কভার করে এসেছি, কমপ্লিট করে দিয়েছি। তো মডার্ন ফিজিক্সে দেখো আজকে 3 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের যদি খুবই মানে নেসেসারি অপটিক্সটা, তো এরপরে আমি কি করব, দেখো অপটিক্সে আমি শুরু করে দিচ্ছি, কেমন? তো মডার্ন ফিজিক্সের বাকি দুটো না হয় একটু থাক, আমি কিন্তু অপটিক্সটা এরপরে শুরু করছি। কেন তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, অনেকেই কমেন্টস করছো, মোটামুটি আমি বুঝতে পারছি যে স্যার অপটিক্সটা তাড়াতাড়ি করান, অপটিক্সটা তাড়াতাড়ি করান। দেখো অপটিক্স আমি করাবো, মানে বারে বারে বলছি, দেখো একটু সময় তো যাবে, কিছু করার নেই, আমি একা তো, এতগুলো টিউশন টেক আপ করতে হচ্ছে, ওই জন্য টাইম একটু যাবে। তো আমি 5-7 দিনের মধ্যেই তোমাদের অপটিক্সের 3টা পার্ট আপাতত কমপ্লিট করে আবার যদি সময় থাকে তবে মডার্ন ফিজিক্সে ফিরবো, ঠিক আছে? তো দেখো আজকে সেট 3টা অন্তত আমি করিয়ে দিই। মডার্ন ফিজিক্সের সেট 3 পর্যন্ত মোটামুটি তোমরা করে রাখবে প্রত্যেকে। কেন দেখো বুঝতেই পারছো কোশ্চেন রিপিটেশন শুরু হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে মডার্ন ফিজিক্সের উপরে সবথেকে বেশি মার্কস রয়েছে। তো আমি আশা করব দেখো তোমরা মডার্ন ফিজিক্সটাকে খুব ভালো করে করবে, আর মডার্ন ফিজিক্সকে কেউ একদম আন্ডার এস্টিমেট করবে না, ঠিক আছে? আর একটা কথা যেটা হচ্ছে অপটিক্সটা দেখো একদম চাপ নেওয়ার দরকার নেই। তোমরা অনেকে হয়তো প্যানিক করছো, স্যার অপটিক্স হয়নি। তো দেখো একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলছি, অপটিক্সের দুটো পার্ট তোমরা প্রত্যেকেই জানো, রে অপটিক্স আর একটা হচ্ছে ওয়েভ অপটিক্স, নাকি? তার মধ্যে ওয়েভ অপটিক্সের দুটো চ্যাপ্টার থেকে প্রায় তোমার চলে আসে 6 মার্ক বা 7 মার্ক চলে আসে। তো আবার যদি অল্টারনেটিভ পেয়ে যাও তাহলে তো মানে অতি উত্তম। তো ফিজিক্যাল অপটিক্সের অনেক পার্টটাই তোমাদের করতে হবে না, কেন তোমরা জানো প্রত্যেকেই ফিজিক্যাল অপটিক্সটা অনেকটা বড় আছে, তাই না? তো এত বেশি প্রতিফলন, প্রতিসরণ, তারপরে আলোকে যন্ত্র মানে তোমার যন্ত্রপাতি, তারপরে হচ্ছে গিয়ে বিচ্ছুরণ বিক্ষেপণ, তারপরে হচ্ছে লেন্স তো অনেক বড় চ্যাপ্টার। তো আমি কিছু সাজেশন অবশ্যই আমি করে দেব ফিজিক্যাল অপটিক্সের উপরে। আর ওয়েভ অপটিক্সটা পুরোটাই করবে, কেন ওয়েভ অপটিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং ইজি ভাবে পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো একদম চাপ নেওয়ার দরকার নেই, আমি কথা দিয়েছি, বারে বারে বলছি, তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড আমি একদম করব না, ঠিক আছে? আমি অবশ্যই করব। তো আর বেশি চাপ নিও না, তোমরা নিশ্চিত ভরসা করতে পারো, আমি 1 সপ্তাহের মধ্যে অপটিক্সে কভার করে দেবো, ঠিক আছে? তো বেশি চাপ না নিয়ে পুরো একদম টেনশন ফ্রি নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর বারে বারে বলছি মডার্ন ফিজিক্সটা হচ্ছে মোর ভাইটাল, বারে বারে বললাম, অন্যান্যদের চ্যাপ্টারে আমি যদি রেসপেক্টে ধরি মোর ভাইটাল। এটা কিসের জন্য? দেখো 21 মার্কস আছে, তোমরা প্রত্যেকেই জানো। আর 2 নম্বর কথা হচ্ছে মডার্ন ফিজিক্সের কোশ্চেন খুব সহজ এবং প্রত্যেকেই পারো, এমনটা নয় দেখো বিশাল লেন্দি ভাবে লিখতে হয়, কিছুই নয়, ক্যালকুলেশনে তো কিছুই তেমন নেই। তো কিছু কিছু ভাষা তোমাকে যদি ভালো করে শিখে যাও তাহলে অবভিয়াসলি তুমি সবকিছু পারবে, ওকে? তো মডার্ন ফিজিক্সটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, তোমরা মডার্ন ফিজিক্সকে অতি অবশ্যই করে যাবে। তো চলো আজকে আমরা শুরু করব মডার্ন ফিজিক্সের সেট 3, ওকে? এবিটি এর তোমার টেস্ট পেপার সলিউশন প্রত্যেকেই জানো। তো মডার্ন ফিজিক্সের সেট 3টা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পেজ নাম্বার তোমাদের SC 35, কেমন? আচ্ছা, আর দেখো মডার্ন ফিজিক্স শুধু মডার্ন ফিজিক্স বলতে নয়, সেমিকন্ডাক্টর তার মধ্যে রয়েছে, সে মানে তোমার হচ্ছে গিয়ে কমিউনিকেশন সিস্টেম রয়েছে, তারপর তো ডিজিটাল ইলেকট্রনিক্স তো রয়েছে। তো মডার্ন ফিজিক্সের আন্ডারে সবকটাই পড়ে। ইউনিট 7, 8, 9 and 10 চারটা ইউনিট নিয়ে হচ্ছে, টোটাল হচ্ছে 21 মার্কস। তোমরা যারা আগে দেখে নিয়েছো সিরিজগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো, শিডিউলটা আমার বুঝতে পেরে গেছো, বা আমি মানে কেমন স্ট্র্যাটেজিতে যাচ্ছি তোমরা আশা করছি বুঝে নিয়েছো। তোমরা যারা নতুন চ্যানেলে, দেখো চ্যানেলে যদি আজকেই প্রথম ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে তোমরা কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখে নিও, ঠিক আছে? তো প্রিভিয়াস লেকচারগুলো থেকে তোমরা আই থিঙ্ক অনেক মোর বেনিফিট হবে তোমরা, কেমন? তো আগের ভিডিওগুলো অতি অবশ্যই দেখবে। শুধুমাত্র দেখো এটা এবিটি সলিউশন নয়, এখানে এত রকমের কোশ্চেন আসছে, প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়াল ইউনিট থেকে আমি কোশ্চেন বেছে আলোচনা করছি তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা যারা নতুন, তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বুঝতেই পারছো ফিউচারে অনেক বেশি বেনিফিট দেবে তোমাদের, ওকে? তো চলো নেক্সট। দেখো আমি প্রত্যেক দিনের মতো বলে যাই
যে এটাতে তাহলে কত টোটাল মার্কস থাকবে, কত 21 মার্কস থাকবে টোটাল। তো এমসিকিউ কটা থাকে, এমসিকিউ থাকে 3টা, এমসিকিউ থাকে 3টা থাকবে। তারপরে এসএকিউ, এসএকিউ কটা থাকবে না, এসএকিউ থাকবে একটাই থাকে এসএকিউ, হ্যাঁ 1 নম্বরের কোশ্চেন একটাই থাকে। আর হচ্ছে 2 মার্কসের কোশ্চেন থাকে দুটো, 2 মার্কসের কোশ্চেন থাকে তোমার দুটো, কেমন? আর হচ্ছে 3 মার্কসের কোশ্চেন থাকবে 4টা, বুঝতে পারছো? এইখানে তোমাদের খুব লিড করতে হবে, ঠিক আছে? 12 নাম্বার দেখো, মানে 3 নম্বরের কোশ্চেন 4টা এই ইউনিট গুলো থেকে, কেমন? তো দেখবে সবগুলোকে অ্যাড করবে, দেখবে 21 আসবে, কেমন? বুঝতেই পারছো 20 মার্কসটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো ফার্স্ট দেখো আমরা কি করব, এমসিকিউ তে চলে এসেছি। দেখো সেকশন 1 এমসিকিউ তে কি দিয়েছে প্রথমে দেখো, 1 এর 11 নম্বর, আলোক তড়িৎ ক্রিয়া নিশ্চিত ইলেকট্রন সংখ্যা কোনটির সঙ্গে সমানুপাতিক? নিশ্চিত ইলেকট্রন সংখ্যা কোনটির সঙ্গে সমানুপাতিক? দেখো ভালো কোশ্চেন এটা। এইরকম দেখো কোশ্চেন যদি থাকে ঘাবড়ানোর কিছু নেই। দেখো জিনিসটা ভালো করে বুঝে নিলে ঘাবড়াবে না। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা গেস করে অ্যানসার দেবে, যেটা দেখো ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। বুঝতেই পারছো ফিজিক্সে গেস করে লাগানো মানে খুব রেয়ার একটা দুটো ঠিক হয়ে যায়, না হলে কিন্তু ফিজিক্সে গেস করে লাগানোটা খুবই চাপের, ঠিক আছে? দেখো অন্যান্য সাবজেক্ট নয় যে মোটামুটি তোমাদের একটু আয়ত্তে রয়েছে আর একটু যদি তুমি গেস একটু লাগাও তাহলে হয়ে যাবে, কিন্তু এটা ফিজিক্স, বুঝতে পারলে? গেস করতে যেও না, কেন খুবই বিপদ আছে। ওকে, নেক্সট দেখো আমরা কি আলোচনা করব এখানে, আলোক তড়িৎ ক্রিয়া নিশ্চিত ইলেকট্রনের সংখ্যা কোনটির সঙ্গে সমানুপাতিক। আগে আলোক তড়িৎ ক্রিয়াটা কি বুঝে নিতে হবে আমাদের। দেখো আলোক তড়িৎ ক্রিয়া কি বলেছিলাম, যে একটা প্লেটের উপরে যদি ফোটন পার্টিকেল পড়ে, তাই তো? প্লেটের উপরে আলো পড়ে, ফোটন পার্টিকেল মিন্স লাইট, লাইট যদি পড়ে সেখান থেকে কি হবে, ইলেকট্রন ইমিট করে যায়, নাকি? ইলেকট্রন, এখানে হচ্ছে ইলেকট্রন, সে ইমিট করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ইলেকট্রন। ওকে, যে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে আমরা কি জানি, একটা কারেন্ট পাই, যাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বলি, হ্যাঁ কি না? আচ্ছা, এই তো শুধু ফোটন এলো তোমার তেমনটা নয়, ফোটন আসবে দিয়ে কি করবে, ইলেকট্রনের সঙ্গে কলিশন করবে, মানে ধাক্কা মারবে ইলেকট্রনকে। ওকে, তো ইলেকট্রনের সঙ্গে যদি ধাক্কা খায় ফোটন, তবেই হচ্ছে ইলেকট্রন তার সর্ববহিষ্ঠ কক্ষপথ ছেড়ে ফ্রি হবে, ফ্রি হওয়ার পরে তারপরে সে আবার ইলেকট্রন বেরাবে। তাহলে বলছে ইলেকট্রন সংখ্যা কোনটির উপরে সমানুপাতিক, মানে ইলেকট্রন সংখ্যা, বেশি সংখ্যক ইলেকট্রন বাড়বে কখন না, যদি বেশি সংখ্যক ফোটন আসে। বেশি সংখ্যক ফোটন এলে বেশি সংখ্যক ইলেকট্রনকে ধাক্কা মারতে পারবে, বেশি সংখ্যক ইলেকট্রনকে ধাক্কা মারলে তবেই হচ্ছে ইলেকট্রন, বেশি সংখ্যক ইলেকট্রন বেরিয়ে যাবে। ক্লিয়ার? বেশ, তাহলে বেশি সংখ্যক ফোটন পড়া মানে কি? বেশি সংখ্যক ফোটন পড়া মানে কি? আলোর প্রাবল্য বেড়ে যাওয়া, ঠিক আছে? আলোর প্রাবল্য বেড়ে যায়। কি বললাম বোঝাতে পারছি? দেখো আলোর প্রাবল্য মানে বলতে, দেখো আমরা যদি গ্রাফ ড্র করি, এই গ্রাফটা আমরা দেখো জেনেও এসেছি, এরকম করে গ্রাফ জেনে এসেছি না। এটা হচ্ছে কি তীব্রতা, এটা হচ্ছে প্রাবল্য বা তীব্রতা, এটা হচ্ছে কি প্রাবল্য, এটা হচ্ছে বেশি প্রাবল্য তো নাকি, এটা হচ্ছে বেশি আর এটা হচ্ছে কম, এটা হচ্ছে প্রাবল্য কম নাকি। এটা কি ছিল, ভি ভার্সাস আই, একটা ফটো ইলেকট্রিক ইফেক্টের ভি ভার্সাস আই। তো তাহলে দেখো প্রাবল্য কম ছিল, কারেন্ট এখানে কত, কারেন্ট এখানে সাপোজ I1 ধরে নাও, প্রাবল্য যখন বাড়লো দেখো কারেন্ট বাড়লো না, কারেন্ট বাড়লো, কারেন্ট বাড়া মিন্স ইলেকট্রনের নাম্বার বেশি যাচ্ছে, মানে বেশি সংখ্যক চার্জ যাচ্ছে পার ইউনিট টাইমে, হ্যাঁ কি না? বেশি সংখ্যক চার্জ গেলে তো তবেই তো কারেন্ট বাড়ে, মানে কারেন্টের মান বাড়বে, তাই তো? কিউ বাই টি তো আমরা জানি। দেখো কিউ যদি বাড়ে তবেই তো কারেন্ট বাড়বে। ওই জন্য কি বলছে, বেশি সংখ্যক ফোটন পড়লে তার মানে কি প্রাবল্য, আলোর প্রাবল্যের সঙ্গে সমানুপাতিক। আলো যত বেশি তীব্র হবে, তীব্রতা বা প্রাবল্য, ঠিক আছে? আলো যত বেশি প্রবল হবে, প্রাবল্য বাড়বে, দ্যাট মিন্স ইন্টেন্সিটি, তীব্রতা যত বাড়বে তত কি হবে, বেশি সংখ্যক ফোটন আসবে, তোমার বেশি সংখ্যক ফোটন ইলেকট্রনের সঙ্গে কলিশন করবে, সংঘর্ষ করবে, দিয়ে ইলেকট্রনকে ফ্রি করবে, দিলে ইলেকট্রন, বেশি সংখ্যক ইলেকট্রন তোমার ফ্রি হচ্ছে, বেশি সংখ্যক ইলেকট্রন ফ্রি হলে কারেন্টের মান বাড়বে, চার্জ আধানের মান বেড়ে যাবে, আধানের মান বাড়ার মানে কারেন্টের মান বাড়বে। ক্লিয়ার? বেশ, তো এখানে কি হবে, আলোক তড়িৎ ক্রিয়া নিশ্চিত ইলেকট্রনের সংখ্যা কোনটির সঙ্গে সমানুপাতিক। দেখো কম্পাঙ্ক হবে না কেন, দেখো কম্পাঙ্ক হবে না কেন, কম্পাঙ্ক হলে কি হচ্ছে, শুধুমাত্র একটা ফোটন বেশি এনার্জি নিয়ে আসছে, নাম্বার বাড়ছে না, কিন্তু এনার্জি মানে কম্পাঙ্ক বাড়া মানে কি, যে
যে আলো ব্যবহার করছিলাম তার থেকে বেশি ইন্টেন্সিটি লাইট ইউজ করব। কেন? আমরা কি জানি এই যে নিউ না, এটা তো এনার্জি, এটা ফোটনের শক্তি, তো নিউ বাড়িয়ে দাও, দ্যাট মিন্স ফোটনের শক্তি বেশি আসছে, বাট বেশি সংখ্যক ফোটন আসছে না, কিন্তু মাথায় রাখবে একটা ফোটন আসছে একটু এনার্জি বেশি নিয়ে, বাট নাম্বার অফ ফোটন ইজ কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো দেখো তার জন্য কারেন্ট বাড়বে না। কেন? ইলেকট্রনকে যত বেশি সংখ্যক ফোটন ধাক্কা মারবে তত বেশি ইলেকট্রন নির্গত হবে। বেশি এনার্জি নিয়ে ধাক্কা মারলে কোনো লাভ নেই, ইলেকট্রন বেশি বেগে ছুটবে। বেশি সংখ্যক এনার্জি নিয়ে যদি ধাক্কা মারা হয় ইলেকট্রন কিন্তু বেশি বেগে ছুটবে। বেশি বেগে ছুটলে তোমার লাভ নেই। কেন? কিউ কে বাড়াতে হবে, অনেক বেশি সংখ্যক যদি যায় তবেই কিউর মান চেঞ্জ হবে, দিলেই কারেন্ট যাবে। বেশি বেগে গেলে কিন্তু কিউর মান বাড়ছে না, দিস ইজ ইম্পর্টেন্ট। বেশি বেগে গেলে কিন্তু কিউ মান বাড়ছে না, দ্যাট মিন্স কারেন্ট বাড়ছে না তখন। তো দেখো কম্পাঙ্কের উপর ডিপেন্ড করবে না, আর দেখো কম্পাঙ্কের উপর ডিপেন্ড না করলে তো তরঙ্গদৈর্ঘ্যের উপর ডিপেন্ডই করবে না, বুঝতেই পারছো তোমরা। সি ইকুয়াল টু n ল্যামডা প্রত্যেকেই জানো, আর সবকটির উপর তো নয়। ওকে, তাহলে এই দুটোর উপর তো ডিপেন্ড করছে না, তাহলে সবকটির উপর কি করে হবে? হবেই না। তাহলে আলোর প্রাবল্য। ক্লিয়ার? আলোর প্রাবল্য। আর এই ভোল্টেজটাকে আমরা কি বলবো? স্টপিং ভোল্টেজ। কি বললো? স্টপিং ভোল্টেজ, বা আমরা বলি নিবৃত্তি বিভব। স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। ক্লিয়ার? বেশ, চলো তাহলে বোঝা গেল। নেক্সট কি বলছি দেখো এখানে, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ, ও আচ্ছা এখানে মাইনাস হবে, মাইনাসটা ভুলে ছেড়ে গেছি, মাইনাস হবে, মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। ওই স্তরে স্থিতি শক্তির মান হবে। ঠিক আছে? ওই স্তরে স্থিতি শক্তির মান কত হবে? ঠিক আছে, দেখো তাহলে কি বলি, একটা হাইড্রোজেন পরমাণু, এই পরমাণুর প্রথম উদ্দীপিত স্তর, প্রথম উদ্দীপিত স্তর মানে n ইকুয়াল টু কত গো? 2 হবে না? কেন? গ্রাউন্ড স্টেটটাকে n ইকুয়াল টু 1 ধরি। তাহলে দেখো ফার্স্ট আমরা কি করব, চোখটা বন্ধ করে প্রথমে এনার্জির ফর্মুলাটা লিখে ফেলব। ওকে, এনার্জির ফর্মুলা কত? মাইনাস 13.6 বাই n স্কয়ার। এটা কি? ইভি। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, না হলে যদি অন্য কোনো অ্যাটম হয় তাহলে উপরে হচ্ছে z স্কয়ার হয়ে যাবে। ওকে, বেশ, তাহলে প্রথমে দেখো তাহলে কি হচ্ছে, ফার্স্ট n ইকুয়াল টু যখন 2, তাই তো, n ইকুয়াল টু যখন 2 হচ্ছে, n ইকুয়াল টু 2 হলে তাহলে কত? আচ্ছা ক্যালকুলেটরটা আমি একটু আনি দাঁড়াও। আচ্ছা দেখো তাহলে প্রথম উদ্দীপিত স্তর মানে কি, n ইকুয়াল টু 2 বলেছি, তাহলে E2 সমান কত? মাইনাস 13.6 n স্কয়ার মানে কত? 4, হ্যাঁ কি না? 4, কেন 2 এর স্কয়ার তো, n ইকুয়াল টু 2 তার স্কয়ার হচ্ছে 4, দ্যাট মিন্স আচ্ছা ইলেকট্রন ভোল্ট হবে এটা। তাহলে এটা দেখো এই ভ্যালুটাই হবে, তাহলে 13.6 বিযুক্ত ভাজিত 4, তাহলে মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট হবে। ওকে, বেশ, এবার আমরা বলছি এটা হচ্ছে কি টোটাল এনার্জি। বলছি দেখো স্তরে শক্তির পরিমাণ, তাহলে ওই স্তরে স্থিতি শক্তির মান কত? দেখো মাথায় রাখবে, আচ্ছা গতি শক্তি এবং স্থিতি শক্তির সঙ্গে টোটাল এনার্জির একটা রিলেশন আমরা জানি। ঠিক আছে, সেইটা তোমাকে ফার্স্ট মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আচ্ছা পোটেনশিয়াল এনার্জি পি। পোটেনশিয়াল এনার্জিটা কত হয় না 2 ইনটু টোটাল এনার্জি। এই জিনিসটা পুরো মাথায় রেখে দাও, কেন তোমরা দেখো প্রুভ করে এসছো অ্যাটমিক ফিজিক্সে, তো এই জিনিসটা তোমরা সবসময় মুখস্থ রাখবে। 2 মানে 2 ইনটু টোটাল এনার্জি, মানে আমি যদি জেনারেল ফর্মুলা ধরি তাহলে EL লিখবো, আর এখানে যেহেতু E2 রয়েছে তাহলে আমরা E2 বসাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি, কত নম্বর না প্রথম উদ্দীপিত স্তর মানে স্তরে, তাই তো। তাহলে 2 ইনটু টোটাল এনার্জি। আবার কাইনেটিক এনার্জি সমান কত? এখানে লিখে দিচ্ছি, কাইনেটিক এনার্জি সমান কত? এই জিনিসগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকাবে। কাইনেটিক এনার্জি সমান মাইনাস অফ কি হবে? টোটাল এনার্জি। বেশ, এখানে ভ্যালু বসিয়ে দাও। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত? 2 ইনটু E2 মানে তোমার হচ্ছে E2, 2 ইনটু E2, E2 এর মান কত দেখো? মাইনাস 13 মানে তোমার 3.4, তার মানে হলো কত? 3.4, তার মানে কত? 6, তাহলে 6.8 হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? তাহলে হবে কত? 6.8 ইলেকট্রন ভোল্ট হবে, হ্যাঁ কি না? এবার নেগেটিভ, অতি অবশ্যই নেগেটিভ হবে, কারণ পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়, তোমরা প্রত্যেকেই জানো। এবার হচ্ছে কাইনেটিক এনার্জি, কি হবে? কাইনেটিক এনার্জি কিন্তু পজিটিভ হয়, ওর জন্য দেখো টোটাল এনার্জি নেগেটিভ হয়, ওই জন্য সামনে মাইনাস এসেছে, এবং অ্যামাউন্টটা কিন্তু সমান হয়, টোটাল এনার্জির সঙ্গে সমান হয় কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির মান কত হবে না মাইনাস অফ টোটাল এনার্জি। তাহলে মাইনাস অফ টোটাল এনার্জি কত? প্রথম উদ্দীপিত স্তরে টোটাল এনার্জি কত না মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিন্স কত হয়ে যাবে? 3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, দেখো তোমাকে কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি বের করতে বলেনি, তোমাকে বলেছে সরি কাইনেটিক এনার্জি কিন্তু তোমাকে বের করতে বলেনি, তোমাকে বের করতে বলেছে কিন্তু পোটেনশিয়াল এনার্জি। সো তোমরা পোটেনশিয়াল এনার্জি বের করবে, তাহলে কত লিখবে?
আচ্ছা মাইনাস স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, তাহলে মাইনাস 6.8 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? দেখো তোমাকে এখানে কাইনেটিক এনার্জিও বের করতে বলবে, মানে যদি বলতো কাইনেটিক এনার্জি বের করতে বলে তাহলে তুমি কি লিখবে, এই যে প্লাস 3.4 ইলেকট্রন ভোল্ট। এখানে যদি পোটেনশিয়ালের পরিবর্তে গতি শক্তি দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি মানে তোমাকে লিখতে হবে 3.4 ইলেকট্রন ভোল্ট। ওকে, মাথায় রাখো এখানে শুধু তোমাকে পোটেনশিয়াল বলছে মানে শুধু পোটেনশিয়াল শিখে চলে যাবে তা নয়, কাইনেটিক এনার্জিও শিখে রাখবে। ঠিক আছে? কেন কোশ্চেন চেঞ্জ করতে পারে, ঘোরাতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন পুরো স্টার মার্কিং করে রাখবে। ঠিক আছে? এগুলো দেখে অতি অবশ্যই যাবে এক্সামে। নেক্সট কি বলছে, সার্বজনীন গেট হলো, দেখো এগুলো আলোচনা করা হয়ে গেছে। সার্বজনীন গেট কি জিনিস আমরা জানি না, যে সমস্ত গেট দিয়ে আমরা সমস্ত ফান্ডামেন্টাল গেট তৈরি করতে পারবো তাকে আমরা সার্বজনীন গেট বলি, তাই তো? তাহলে আমরা প্রত্যেকেই জানি, দেখো ন্যান্ড গেট এবং নর গেট দুটো ফান্ডামেন্টাল গেট আমরা শিখে এসেছি কি না, ন্যান্ড গেট এবং নর গেট, তাই তো? ন্যান্ড NAND, তাই তো? তাহলে ন্যান্ড গেট তাহলে কি হবে না, ন্যান্ড গেট কে দেখতে কেমন লাগে, নট যুক্ত এন্ড ন্যান্ড, তাই না? এটাকে A বলি, এটাকে B বলি। ঠিক আছে? আর এটা হচ্ছে Y মিন্স তাহলে এখানে কি বলবো, A প্লাস B মাথার উপরে বার। ঠিক আছে? A প্লাস B মাথার উপরে বার। ক্লিয়ার? এটা হচ্ছে কি ন্যান্ড গেট। আচ্ছা নর গেট, নর গেট তাহলে কি হবে, নর গেট কি হবে না, দেখো এইরকম হয় না নর গেটটা। তাহলে এই দুটো গেটকে আমরা কি বলি, সার্বজনীন। কেন? শুধুমাত্র এই দুটো গেট ইউজ করে আমরা সমস্ত ফান্ডামেন্টাল গেট ইউজ, সরি এটা তো ন্যান্ড গেট, সরি এটা হচ্ছে A প্লাস B এর বার, কেমন? আর ন্যান্ড গেট, এটা তো ন্যান্ড গেট বললাম না, তাহলে এটা ইনটু হবে। একদম খেয়াল নেই গো, বসে চলে যাচ্ছে। তাহলে A ডট B, তাই তো? A ডট B এর বার আর এটা হচ্ছে A প্লাস B বার। ক্লিয়ার? বেশ, এটা হচ্ছে NAND, এটা হচ্ছে NOR। ক্লিয়ার? তাদের বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এইটা। তাহলে এই দুটো গেট দিয়ে আমরা সমস্ত গেট তৈরি করতে পারি, ওইজন্য এই দুটো গেটকে আমরা কি বলবো, সার্বজনীন গেট। ওকে, ইউনিভার্সাল লজিক গেট। ওকে, নেক্সট এবার কি বলছে, যে প্রক্রিয়া দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক করা হয়। আচ্ছা তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক আছে, বিস্তারের সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমান করা। ও আচ্ছা, তাহলে এটা তোমার হবে কি বলে, বিস্তার মডুলেশন। এটা হচ্ছে বিস্তার। ঠিক আছে? বিস্তার মডুলেশন আমরা কি জানি, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন মানে কি বললাম, যে ফ্রিকোয়েন্সি মানে একটা বাহক তরঙ্গের উপরে একটা সিগন্যালকে তুমি সেম বসাতে হবে। ঠিক আছে? মাথায় রাখবে যে মানে ফ্রিকোয়েন্সির কিন্তু এখানে চেঞ্জ হবে না, শুধুমাত্র বিস্তারের অ্যামপ্লিটিউডের চেঞ্জ হবে। কি বললাম, শুধুমাত্র বিস্তার কোথাও কোথাও বাড়বে, আবার বিস্তার কোথাও কোথাও কমে যাবে। ঠিক আছে? বাট ফ্রিকোয়েন্সির চেঞ্জ হবে না, তাকে আমরা কি বলি, মডুলেশন। এবার বিস্তার মডুলেশন কেন বলছি, যে যেহেতু ফ্রিকোয়েন্সি সেম কিন্তু অ্যামপ্লিটিউডের কম বেশি হচ্ছে, তাকে ওই জন্য আমরা বলছি কি বিস্তার মডুলেশন। ওই জন্য দেখো এটা বিস্তারের উপরে কাজ করা হচ্ছে, তার মানে এটা হবে বিস্তার মডুলেশন। ক্লিয়ার? চল, এটা ইজি, মানে দেখো কমিউনিকেশন সিস্টেম একদম সহজ। তো কমিউনিকেশন সিস্টেমটা প্রত্যেককেই করে রাখবে, 3 নাম্বার থাকে, ইজি ভাবে পাওয়া যায়। কেমন? তো চলো এবার হচ্ছে দেখো সেকশন 2। সেকশন 2 তে হচ্ছে এসএকিউ। এসএকিউ তে কি বলা হচ্ছে, গ্রুপ এ দেখো এক মানে সরি তোমার হচ্ছে 2 নম্বরের 4, এটা হচ্ছে 2 এর 4, হ্যাঁ 2 এর দাগের 4 নম্বর। কি বলছে, NAND গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো। কি বললাম, NAND গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো। দেখো একটু আগে লিখে দিয়েছি NAND গেট, এই যে সার্বজনীন গেট লিখতে গিয়ে NAND, তাই তো? মানে কি বলছে, নট আর এন্ড, তাই তো? নট প্লাস এন্ড, আমরা NAND বলি তো, নট প্লাস এন্ড NAND। দ্যাট মিন্স আমরা কি বলবো, যে একটু আগে দেখো এঁকে দিয়ে এসেছি NAND, এটা হচ্ছে 2 ইনপুট NAND গেট, এটা হচ্ছে ইনপুট, A আর B হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে Y টা হচ্ছে কি আউটপুট। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি হবে, A ডট B মানে ইনটু B, তো মাথার উপরে বার। এটাই তোমাকে বের করতে বলছি যে বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে এইটা, Y ইকুয়াল টু A ডট B, মানে ডট মিন্স ডট প্রোডাক্ট নয়, A ইনটু B তার মাথার উপরে বার। ক্লিয়ার? বেশ, এটা হচ্ছে তার মানে তোমার বুলিয়ান অ্যালজেব্রা। ওকে,
নেক্সট এটাই তোমাকে শুধু লিখতে বলছে, এখানে ট্রুথ টেবিল কিছু করতে বলেনি, শুধু এটা তোমাকে লিখতেই বলছে। এটা ট্রুথ টেবিল বললেও দেখো তোমরা পারবে লিখতে। ওকে, এটা অনেক আগে আলোচনাও তোমার হয়ে গেছে। নেক্সট চলো, নেক্সট আমরা কি করব, যে গ্রুপ বি তে, তাই তো, গ্রুপ বি তে কি লিখবো আমরা, কোন তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা বলতে কি বোঝো, মানে অ্যাক্টিভিটি, তাই তো, কোন তেজস্ক্রিয় নমুনার অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি। না দেখো অ্যাক্টিভিটি মানে আমরা জানি প্রত্যেককে সক্রিয়তা, নাকি? বেশ, সক্রিয়তাটা মানে তোমার দেখো বইতে তোমাদের ডেফিনেশন রয়েছে, আমি শুধু বলে দিচ্ছি মুখে, যে সময়ের সাপেক্ষে কোন তেজস্ক্রিয় পরমাণুর বিঘটনের হারকে বলবো, তাই তো, টাইমের রেসপেক্টে কোনো একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের যে ডিকে করে, হ্যাঁ, তোমার রেডিওঅ্যাক্টিভ ডিকে হয়, তার হারকেই আমরা কি বলি, তার অ্যাক্টিভিটি, তাই তো। এবার তাকে মানে কেমন করে সমীকরণে দ্বারা প্রকাশ করি সেইটা আমাকে লিখে দিতে হবে। দেখো আমরা কি জানি বলো তো, dn dt সমান আমরা কি লিখি, মাইনাস অফ ল্যামডা ইনটু কত, n, হ্যাঁ কি না? এই ল্যামডায় তাহলে আমরা কি বলতে পারি, এখানে যদি নেগেটিভ করে দিই তাহলে এটা পজিটিভ হবে। দেখো এখানে নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, এখানে নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে না, যত টাইম বাড়ছে রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে, মাথায় রাখবে, যত টাইম বাড়ছে তত কিন্তু রেডিও অ্যাক্টিভ ডিকে করছে। ক্লিয়ার? বেশ, তাহলে এই পার্টটাকেই আমরা রিপ্রেজেন্ট করব অ্যাক্টিভিটি। কি বললাম, কেন ল্যামডা ইনটু n দ্বারা রিপ্রেজেন্ট করব অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটি টাইমের রেসপেক্টে যতটা বিঘটন হার হচ্ছে, তাই তো, সময়ের সাপেক্ষে কোন তেজস্ক্রিয় নমুনার যত পরিমাণ বিঘটন হচ্ছে বা বিঘটিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমরা কি বলবো, যে a বলবো, তাহলে a সমান কত, ল্যামডা ইনটু n বলতে পারি আমরা, হ্যাঁ কি না? আবার a নট মানে একদম প্রারম্ভিক সিচুয়েশনে, মানে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটা জাস্ট ডিকে করা শুরু হয়নি তখনও, করবে, একদম প্রারম্ভিক কন্ডিশনে আমরা যদি ধরে নিই যে তার অ্যাটমিক নাম্বার মানে পরমাণু সংখ্যা n নট সংখ্যক আছে, তাই তো, তাহলে তখন তার অ্যাক্টিভিটি কত, a নট। কিন্তু কিছু সময়ের পরে আমরা দেখলাম তার অ্যাক্টিভিটি আমরা কি জানি, a ইকুয়াল টু ল্যামডা ইনটু n হয়েছে, সিম্পল দ্যাট। এবার দেখো আমরা কি জানি বলো তো, রেডিওঅ্যাক্টিভ ডিকে ল আমরা জানি না, তো তোমার বিঘটনের সূত্র যাকে বলি, তো সেখানে কি বলি বিঘটনের সূত্রতে, না n ইকুয়াল টু কত বলি, n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t। ঠিক আছে, এইটা এই ফর্মুলা আমরা জানি তো নাকি, এটা জানি। বেশ, তাহলে এইখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে এখানে আমরা কি ভ্যালু বসাবো, n ইকুয়াল টু n এর জায়গায় তাহলে ভ্যালু বসাবো a বাই ল্যামডা, তাহলে ল্যামডা দেখো বোথ সাইডে কেটে যাবে, তাহলে a ইকুয়াল টু a নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। ওকে, দেখো এইটা আমরা লিখে দিতে পারি নাকি, এইটা আমরা লিখে দিতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভিটির হচ্ছে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, হ্যাঁ কি না, তার সক্রিয়তার একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ক্লিয়ার? বেশ, এটাকে আমরা বলছি কোন তেজস্ক্রিয় নমুনা সক্রিয়তা বলতে কি বোঝে। তাহলে ডেফিনেশন লিখবে আর এইটা একটু ফর্মুলা করে দিয়েছি, ঠিক আছে। তো যদিও দেখো শুধু ডেফিনেশন লিখলে হবে, এখানে অসুবিধা নেই, বাট আমি একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে, যাতে তোমাদের অসুবিধা না হয়। নেক্সট এরপরে কি বলেছে দেখো, এসআই তে বলছে, এসআই তে কি বলছে, এর একক লিখো, তাই তো। তাহলে এসআই তে এর একক কি হবে, না দেখো এসআই ইউনিট কি হয়, এর আমরা এসআই ইউনিট কে আমরা কি বলি, বেকরেল, ঠিক আছে, বা বেকারেল, তোমরা জানো বেকরেল, বয়েকার কয়াকার রয়েকার ল নাকি, বেকরেল। এটাকে ক্যাপিটাল বি স্মল কিউ দ্বারা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল কিউ দ্বারা রিপ্রেজেন্ট করে, তাহলে এসআই একক হচ্ছে বেকরেল। ওকে, আচ্ছা, আরো কিছু পুরানো ইউনিট রয়েছে যেটা যেরকম আমরা বলি, হ্যাঁ, কুড়ি টুরি বলতে পারি, তাহলে 1 কুড়ি সমান একটা মানে কুড়ি বলতে সিজিএস একক নয়, অনেক পুরানো একক। দেখো আমরা অনেক একক তো ইউজ করি, তো আলটিমেট আমরা এসআই একককে আমরা আন্তর্জাতিক একক বলি। তো তার আগে তো আমরা বিভিন্ন রকম ইউনিট জানি, তো প্রিভিয়াসে কিছু ইউনিট আমরা ইউজ করতাম যাকে আমরা কুড়ি বলছি, সিআই দ্বারা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তাহলে 1 কুড়ি সমান কত হবে, 3.70 ইনটু 10 টু দি পাওয়ার 10 বেকরেল, ঠিক আছে, এটা হচ্ছে তার রিলেশন। ওকে, আর বেকরেলকে আমরা সেকেন্ড ইনভার্সও বলতে পারি, তাহলে 1 বেকরেলকে আমরা বলতে পারি 1 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, সময়ের ইনভার্স। ওকে, আবার এইটাকে আমরা কি বলতে পারি, 1 ডিপিএস, ডিকে পার সেকেন্ড, 1 ডিপিএস এটা হচ্ছে ডিকে পার সেকেন্ড, 1 ডিপিএস, দ্যাট মিন্স
1 dph, ডিকে পার সেকেন্ড, মানে কতটা রেডিও অ্যাক্টিভ ডিকে হয়ে যাচ্ছে, তাই তো? কতটা রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে, 1 সেকেন্ডে কত ডিপি, মানে কত ডিকে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বেশ, এই ইউনিটগুলো তোমরা একটু মাথায় রেখো, এই ইউনিটগুলো তোমরা একটু মাথায় রেখে যাও, ঠিক আছে? কেন দেখো, এটাকে এমসিকিউ আকারে রিলেশন দিয়ে দিতে পারে, বা অথবা তোমাকে বলে দিল 1 কুড়ি কত বেকরেল, একটা ড্যাশ পূরণ দিয়ে দিল যে 1 নম্বরের কোশ্চেন এসএকিউতে। ক্লিয়ার? চলো এগুলো একটু মাথায় রেখো, কেমন? নেক্সট, তাহলে চলে এসো, একটি সহজ চিত্র সহযোগে বিস্তার বিরূপণ সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো, বিস্তার বিরূপণ আগে আমাদের আলোচনা হয়েও গেছে, তাও দেখো তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। বিস্তার বলতে আমরা কি বুঝি, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন। কি বললাম, যে কোনো একটা সিগন্যালকে, দেখো সিগন্যাল তো বেশি দূর ক্যারি করতে পারবে না, কেন সিগন্যাল তো একটা স্মল ওয়েভ নাকি, তো তাকে আমরা কি করি, যে বাহক তরঙ্গ, কেরিয়ার ওয়েভ, কেরিয়ার ওয়েভটা কিন্তু অনেক বেশি হয়, অনেক বেশি ওয়েভলেন্থ তার থাকে, তো কেরিয়ার ওয়েভটা হচ্ছে কি, তার অ্যামপ্লিটিউডও বেশি হয়, তো ওই অ্যামপ্লিটিউডের উপরে ওই মানে তোমার বাহক তরঙ্গের উপরে সিগন্যালটাকে পেস্ট করা হবে, ঠিক আছে? ওই বাহক তরঙ্গের উপরে সিগন্যালটাকে পেস্ট করে তবেই আমরা মুভ করতে পারি, ঠিক আছে? তবে ওই সিগন্যালকে অনেক দূর পর্যন্ত আমরা ক্যারি করতে পারি। তো এই হচ্ছে, তো এটাই হচ্ছে গিয়ে দেখো একটা অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে? এখানে কি হয় কি না, এখানে ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র অ্যামপ্লিটিউডের কম বেশি হবে। যেমন আমরা ছবি আঁকছি, দেখাচ্ছি, এটাকে আমাদের কি, মানে এটাকে আমরা কি বলি, বিস্তার মডুলেশন, অ্যামপ্লিটিউডের মডুলেট করা হচ্ছে, ঠিক আছে? কোথাও কোথাও অ্যামপ্লিটিউড একটু কমবে, কোথাও কোথাও বেড়ে যাবে, মানে অ্যামপ্লিটিউডের মানে তোমার ফ্ল্যাকচুয়েশন হবে, ঠিক আছে? বাট ফ্রিকোয়েন্সি সেম থাকবে, দিস ইজ ইম্পর্টেন্ট, বারে বারে বলছি, অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে বাট ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকবে। ওকে, তাহলে আমরা যদি বলি, দেখো এটা একটা বাহক তরঙ্গ, ঠিক আছে? বাহক তরঙ্গের ফ্রিকোয়েন্সি এরকম 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 একটা ওয়েভ যাচ্ছে এরকম করে। ক্লিয়ার? এটা তোমরা ভোল্টেজের রেসপেক্টে এটা পজিটিভ লিখতে পারো, হ্যাঁ, এখানে এটা নেগেটিভ লিখতে পারো, এটা টাইমের রেসপেক্টে তুমি যদি বেশি সময় ধরে, যত সময় ধরে তুমি দেখবে তত বেশি নাম্বার অফ ওয়েভ পাবে, তাই না? বেশ, আর এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, ঠিক আছে? এইটা একটা তুমি স্মল সিগন্যালকে তুমি দিয়ে দাও, এইটাকে ক্যারি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাহক, এটা হচ্ছে বাহক তরঙ্গ, এটা হচ্ছে বাহক তরঙ্গ, আর এটা হচ্ছে সিগন্যাল, মানে সংকেত, ঠিক আছে? সংকেত তরঙ্গ, এটা হচ্ছে সংকেত তরঙ্গ। ক্লিয়ার? সেই একই দেখো ডাটা, সেই ভোল্টেজ, হ্যাঁ, এটা 0, সেন্টারে তো 0, প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এরকম করে ক্যারি করা হচ্ছে। ক্লিয়ার? দিয়ে আলটিমেট যে ওয়েভটা তৈরি হচ্ছে তার মানে সেটা কি রকম হবে, দেখো সেটা কি হবে, এই রকম ভাবে হচ্ছে, এইরকম ভাবে। তো এক্ষেত্রে কোথাও কোথাও অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, আবার কোথাও অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, আবার কোথাও অ্যামপ্লিটিউড বাড়বে, আবার কোথাও কমে যাবে, ঠিক আছে? তো দেখো পরপর পরপর দেখো, আমরা দেখতে পাচ্ছি না, অ্যামপ্লিটিউড কমে গেল, আবার পরপর বেড়ে গেল, আবার পরপর কমলো, আবার পরপর বাড়লো, হ্যাঁ কি না? এরকম করে ফ্লাকচুয়েশন হচ্ছে না, কোথাও কোথাও দেখো কমে গেছে অ্যামপ্লিটিউড, কোথাও বাড়ছে, বাট মাথায় রাখবে, বাট এইটা চেঞ্জ হয়নি, এদের যে ডিসটেন্সটা এইটা চেঞ্জ হয়নি। কেন? এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বাট এখানে মাথায় রাখবে ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়নি, বারে বারে বলছি, ফ্রিকোয়েন্সি এখানে সেম থাকবে। মানে 1 সেকেন্ডে, দেখো বাহক তরঙ্গের ক্ষেত্রে তুমি দেখবে 1 সেকেন্ডে, তাহলে যদি 1 সেকেন্ডে সাপোজ 50টা ওয়েভ চলে গেছিল, তাই তো? 1 সেকেন্ডে 50টা ওয়েভ চলে গেছিল, এখনো 1 সেকেন্ডে 50টা যাবে, বাট অ্যামপ্লিটিউড এখানে সেম থাকবে না, অ্যামপ্লিটিউডের এখানে ফ্ল্যাকচুয়েশন হবে, ঠিক আছে? বেশ, তাহলে দেখো যে কথাগুলো বললাম এইগুলো একটু সাজিয়ে তোমরা লিখে দেবে ডেফিনেশনের আকারে, বা একটু এক্সপ্লেন করে দেবে, ওই জন্য বলছি সংক্ষেপে ব্যাখ্যা করো, আগে ছবিটা আঁকবে ভালো করে, দিয়ে যে কথাগুলো বললাম তোমরা একটু টেস্ট করে নিও, কেমন? চলো নেক্সট, এরপরে আমরা দেখো গ্রুপ সি, মানে এটা হচ্ছে মার্কস 3, এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেনে আসলো। আচ্ছা, 1 নম্বরে কি বলছে, ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদনের একটি উদাহরণ দাও। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো তোমরা। ফোটন ফেলে ইলেকট্রন আমরা বের করতে পারি, কি দাও, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটাকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বলছি, তাই না? তাহলে উদাহরণ কি হবে, আলোক তড়িৎ ক্রিয়া। কেন? একটা প্লেটের উপরে ফোটন পড়লো, সেখান থেকে ইলেকট্রন রিলিজ করছে, তাকে আমরা বলছি কি, আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই তো? আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া।
ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট এটা হচ্ছে তাহলে 1 নম্বরের কোশ্চেন, বুঝতেই পারছো, তাহলে একদম ইজি, দেখো বুঝতেই পারছো, কারণ তোমরা পড়েও এসেছো তোমার এতে কোয়ান্টাম মেকানিক্সে, যে একটা ফোটন লাইট ফেলে ইলেকট্রন পাবো বা কারেন্ট পাচ্ছি, ওই জন্য তাকে আমরা ফটো ইলেকট্রিক বলা হয়। ওকে, নেক্সট চলো। আচ্ছা, বি তে কি দিয়েছে, কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.64 অ্যাংস্ট্রম হবে। আচ্ছা আচ্ছা, এই এর মান তোমাকে কত বলে দিয়েছে, 6.62 * 10⁻³ জুল * সেকেন্ড। আচ্ছা, ইলেকট্রনের মাস তোমার লিখে দিয়েছে 9.1 * 10⁻31 কেজি। দেখো এগুলো তোমাকে না বললেও তুমি জানোই এই ডাটাগুলো, যদিও না দেয় কোনো চাপ নেওয়ার দরকার নেই, ডাটাগুলো কিন্তু তোমাকে মুখস্থ করে যেতে হবে পরীক্ষা হলে, কেমন? চলো, তাহলে এখানে ওয়েভলেন্থ আর ডি ব্রগলি, মানে ওয়েভলেন্থটা লিখে ফেলি কত বিও। আচ্ছা, ইলেকট্রনকে ত্বরান্বিত, তাহলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, 0.64 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা এবার কি লিখবো, দেখো আমরা কি জানি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি জানি না, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p, এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো? হ্যাঁ, বেশ। p মানে কি, আবার p সমান কত, mv ভরবেগ। গতিশক্তির সঙ্গে সম্পর্ক কেমন না, তোমার গতিশক্তির সঙ্গে সম্পর্ক কি, p²/2m, আমরা প্রত্যেকেই জানি ½ mv² থেকে পাই। তাহলে p সমান আমরা কত লিখতে পারি না, √2m e। আবার e সমান কি, কাইনেটিক এনার্জি ইলেকট্রন ভোল্ট, মানে ev বলতে পারি, 2 * m * e ইলেকট্রন ভোল্ট, মানে ইলেকট্রনিক চার্জ ইনটু ভোল্ট, বিভব প্রভেদ, ঠিক আছে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা ev টা। দেখো এই ডাইরেক্ট ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দেব, কি বলে বোঝাতে পারছি, একদম W = যে qv ওই ফর্মুলা থেকে এসেছে। W = qv আমরা জানি না, একদম তড়িৎ বিভবে পড়ে এসেছি q * v, ঠিক একই রকম ভাবে এই এনার্জিটাকে দেখো কাইনেটিক এনার্জি বলতে পারি, E⁻k লিখবো, সমান কথা q এর জায়গায় ইলেকট্রনিক চার্জ, আর হচ্ছে v টা কি, পোটেনশিয়াল ডিফারেন্স। v টা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স না, কারণ ইলেকট্রনকে কত ভোল্টেজে ত্বরান্বিত করছি, ক্লিয়ার? চলো, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, তাহলে ল্যামডা = h/কত গো, √2m(e) * v। আচ্ছা, বের করতে বলছে কত ভোল্ট, কত বিভব পার্থক্যের মধ্যে ইলেকট্রনকে ত্বরান্বিত, তাহলে v বের করতে হবে নাকি, ইজি, দেখো বসিয়ে দাও, 2m * ev, দ্যাট মিন্স h/λ, হ্যাঁ কি না? আচ্ছা, এবার আমরা কি বের করব, v বের করব, তাহলে বোথ সাইডে স্কয়ার করে দাও, বোথ সাইডে স্কয়ার করো, স্কয়ার করে 2m e টাকে ভাগ করে দাও, কাজ শেষ। তাহলে আমরা লিখতে পারি, দেখো h² কত, λ² ইনটু 2m ইলেকট্রন, মানে ইলেকট্রনিক চার্জ e। ওকে, 2m e। ওকে, চলো এবার ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে দিলে দেখো 6.626 × 10⁻34 বাই, আচ্ছা এর হোল স্কয়ার মাথায় রাখবে, এই স্কয়ার টয়ার গুলো মানে এগুলো কিন্তু ছেড়ে যাবে না, ভালো করে এই ইকুয়েশনটা ভালো করে বসাবে, কেমন? আচ্ছা, λ², ল্যামডার মান বলে দিয়েছে কত, 0.64 × 10⁻10 আছে, অ্যামস্ট্রং আছে না, তাকে হোল স্কয়ার দেখো, তাহলে 0.64 × 10⁻10, তাহলে মিটার হয়ে যাবে, তার হোল স্কয়ার। আচ্ছা, ইনটু 2 আচ্ছা ইলেকট্রনের আধান, আর ইলেকট্রনের আগে মাস বলেছে কত, 9.1 × 10⁻31 কেজি। আচ্ছা, ইনটু ইলেকট্রনিক চার্জ, একটু ছোট করে দিই, ওকে। এরপরে চলে এসো, ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻19, ক্লিয়ার? বাস, এই ভ্যালুটা বসাবে, ঠিক আছে, এই ভ্যালুটা বসালে একটা ভ্যালু, মানে একটা মান আসবে, তোমরা প্রত্যেকেই বসাবে, ভালো করে বসাবে কিন্তু মাথায় রাখবে, যদি একটা মান আসবে, কত আসবে আমি একটু বলে দেবো, দাঁড়াও। হ্যাঁ, তোমার আমার এসেছে 368, ঠিক আছে, 368 দশমিক সামথিং একটা 08 ভোল্ট, হ্যাঁ এই ভোল্টটা এসেছে, ঠিক আছে, 368.08 ভোল্ট, এইটা হচ্ছে বিভব পার্থক্য এসে, ঠিক আছে। তোমরা ধৈর্য ধরে কিন্তু ডাটাটা ভালো করে বসাবে, মাথায় রাখবে,
এই ডাটা কিন্তু যদি এই যে হয়তো এখানে দেখো স্কয়ার করতে ছেড়ে যাবে, এখানে স্কয়ার করতে ছেড়ে যাবে, এগুলো কিন্তু কেয়ার করবে। এগুলো যদি ছেড়ে যাও তাহলে অ্যানসার ভুল আসবে, কিন্তু তুমি ফার্দার ভেরিফাই করার হয়তো টাইমও না পেতে পারো, ঠিক আছে। দেখো যদি টাইম তোমার সেভ না করতে পারো তাহলে কিন্তু ভেরিফাই করতে টাইম পাবে না। ওই জন্য বরং তোমার 30 সেকেন্ড বেশি টাইম লাগুক, কিন্তু যখন ক্যালকুলেশন করছো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে। আর দেখো যদি টু দি মানে তোমার 10 টু দি পাওয়ার অনেক বড় বড় টার্ম আছে তাহলে দেখো সেগুলো হবে না। কেন? পোটেনশিয়াল ডিফারেন্স এত কোনোদিন তুমি বেশি প্রোভাইডই করতে পারবে না। সাপোজ তোমার এলো 10 টু দি পাওয়ার 10 চলে এলো, তার মানে নির্ঘাত ভুল তোমার অ্যানসার। কেন? 10 টু দি পাওয়ার 10 মানে বুঝতে পারছো কত ভোল্টেজ, এত ভোল্টেজ তুমি পাবে কোথা থেকে যে তুমি ইলেকট্রনকে তুমি ইয়ে করবে, এই ভোল্টেজে তুমি তাকে অ্যাক্সিলারেটেড করবে, ঠিক আছে। চলো তাহলে এগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ, নেক্সট কি বলছে, আচ্ছা একটি দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য কি, দেখো এটা একটু আগে তো আলোচনা হলো। দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য, তো দ্বিবর্গী প্রকল্প থেকে আমরা কি বলেছিলাম না, পদার্থ তরঙ্গতে না কোনো তরঙ্গের তারা কি হবে না কোণা ধর্ম রয়েছে, ঠিক আছে, বা প্রত্যেকটা কোণা তরঙ্গ ধর্ম রয়েছে। ওই জন্য আমরা বলতে পারি যে ম্যাটার ওয়েভ, তাই তো, পদার্থ তরঙ্গের মতো আচরণ করে। ওকে, বেশ, তাহলে আমরা কি বলবো এখানে না কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে, কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p। p মিন্স এটা দেখো তরঙ্গ, এই যে এটাকে পিটাকে আমরা কি বলছি না কোণা, কোন ভরবেগ কার থাকে, কোণার থাকে নিশ্চিত, বুঝতেই পারছো, এটা হচ্ছে কোণার ভরবেগ। কি বলছি, কোণা মানে পার্টিকেলের মোমেন্টাম, কোণার ভরবেগ মোমেন্টাম। ওকে, আর ওয়েভলেন্থ কার থাকে না একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে তো নাকি, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ কি না, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা ইকুয়াল টু h/p, ক্লিয়ার। তাহলে এই যে ইকুয়েশনটাকে বলা হয় না ফিজিক্সের বিউটিফুল ইকুয়েশন, কেন বলো তো না, একদিকে এই ইকুয়েশনটা প্রুভ করছে একদিকে মানে তরঙ্গ ধর্ম, একদিকে কণার ধর্ম, বাম দিকটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর ডান দিকে হচ্ছে কি মোমেন্টাম মানে ভরবেগ রয়েছে, তাই না। তার মানে কি এটা কণার ভরবেগ, ক্লিয়ার, বেশ, মাথায় রেখো। তাহলে এই ধর্মটাকে আমরা কি বলবো, এই ধর্মটাকে আমরা কি বলবো না এদিকে হচ্ছে তরঙ্গ ধর্ম, এদিকে হচ্ছে কণা ধর্ম, ক্লিয়ার। চলো তাহলে এইটাকে আমরা কি বলছি, দ্বিবর্গী তরঙ্গ ধর্ম, দ্বিবর্গী তরঙ্গ ধর্ম, ক্লিয়ার। আরে সরি, তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল টু h/p, আর h টা তোমরা লিখে দিয়ে আসবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, এটাকে তোমরা লিখে দিয়ে আসবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। নেক্সট চলো, আচ্ছা m ভর এবং e গতি শক্তি বিশিষ্ট ইলেকট্রনের দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য কত, দেখো একটু আগে করা হয়ে গেছে, ঠিক আছে, তাও দেখো আমরা করছি। দেখো প্রথমে আমরা কি বলি, ইলেকট্রনের গতি শক্তিকে e দ্বারা রিপ্রেজেন্ট করছি, ভরকে m দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে ইলেকট্রনের দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, দেখো অঙ্কটাও করে এসেছি। তো আমরা জানি কি ল্যামডা ইকুয়াল টু একটু আগে করে এলাম h/p, নাকি না, p টা হচ্ছে মোমেন্টাম কার, ইলেকট্রনের ভরবেগ, p টা এখানে লিখবে, p টা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ, ইলেকট্রনের ভরবেগ, ক্লিয়ার, মোমেন্টাম অফ ইলেকট্রন, কি বলা, মোমেন্টাম অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভরবেগ গেল। আচ্ছা এবার আমরা কি জানি, গতি শক্তি সমান কি জানি, E ইকুয়াল টু কত, হাফ অফ mv স্কয়ার, হ্যাঁ কি না, হাফ অফ mv স্কয়ার জানি তো। তার মানে তুমি কি করবে, এখানে উপরে আরো একটা m প্রোডাক্ট করছি, তাহলে m স্কয়ার v স্কয়ার লিখতে পারি, আচ্ছা 2/m লিখতে পারি না, দ্যাট মিন্স mv মানে p এর হোল স্কয়ার করতে পারি বাই 2m করতে পারি, এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি অফ ইটা, কাইনেটিক এনার্জিটাকে তোমরা দেখো ই বলে দিয়েছে, তাহলে শুধুমাত্র ই কে লিখতে পারো অথবা ই লিখতে পারো, তবে ই লেখাটাই বেটার, কারণ তোমাকে ডাটা দিয়ে দিয়েছে যেহেতু কাইনেটিক এনার্জিটা, ক্লিয়ার। তাহলে এখানে আমরা p সমান কি লিখতে পারি না, p ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো লিখতে পারি 2m ইনটু e লিখতে পারি, ঠিক আছে, বাস। তাহলে eb দা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, এটা তোমাকে লিখতে হবে না, কেন তোমাকে ডাটা দিয়ে দিয়েছে যে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনটাকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করছি, বাস কাজ শেষ, এখানে ভ্যালু বসিয়ে দাও। তাহলে ল্যামডা সমান কি বলতে পারি আমরা, h/p, p means root over of 2 of m of e, এটা কাইনেটিক এনার্জি, ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এই অঙ্কের জন্য এই ফর্মুলা। আবার দেখো একটু আগে আমরা যেটা ক্যালকুলেশন করে এলাম, ইটাকে তোমরা কি লিখতে পারো না
ইলেকট্রন ভোল্ট অর্ডারেও লিখতে পারো, ইভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো, মানে এটা লিখবে না, এটা এ কোশ্চেনের জন্য নয়, বাট মনে রাখার জন্য শুধু বলে দিচ্ছি। h/√(√ কত 2m ev, একটু আগে আগের অঙ্কটাই করে এলাম, ঠিক আছে। তাহলে এইটা এই ডিরেকশনটা করে আসবে, ঠিক আছে, এই ডিরেকশনটা করে আসবে, দিয়ে তারপরেই বসাবে এটা, ক্লিয়ার। চলো নেক্সট। তাহলে দেখো এগুলো দেখো একদম ইজি কোশ্চেন, এগুলো দেখো প্রত্যেকেই পারবে, এগুলো একদম কঠিন নয়, তো প্র্যাকটিস অন্তত একবার করবে, না হলে কিন্তু আটকাবে, বারে বারে বলছি। নেক্সট চলো, আচ্ছা পরমাণু ভর সংখ্যা এর সাথে নিউক্লিয়াস